তো এখন দেখি পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায় আয়ের প্রধান উৎস হলো পণ্য বিক্রয় লব্ধ অর্থ, জিনিসপত্র বিক্রি করে যে লাভ হয় সেটা। ইহা ব্যবসার মূল পরিচালনায় ব্যবসায়ের জন্য অপরিচালন আয়ও রয়েছে। অপরিচালন যেমন কমিশন, বাড়ি ভাড়া আদায়, ব্যাংক থেকে সুদ পাওয়া, এগুলো হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য না, কিন্তু আমরা এগুলো আলাদা টাকা পাচ্ছি, সেগুলো হচ্ছে অপরিচালন আয়। আর যেগুলো বিক্রির জন্য খরচ হচ্ছে সেগুলো হচ্ছে পরিচালন, বিক্রির মাধ্যমে লাভ হচ্ছে টাকা আসতে, সেগুলো পরিচালন আয়। পরিচালন ব্যয়ের মধ্যে হচ্ছে পণ্য ক্রয়, মজুরি, ম্যানেজারের বেতন বা শ্রমিকের বেতন, যাই হোক, ভ্রমণ খরচ, মেরামত খরচ, অনাদায়ী পাওনা, সম্পদের অপচয়, এগুলো ইত্যাদি বিদ্যমান। এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। বিশদ আয় বিবরণীতে প্রধানত 3টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়। প্রথম ধাপে হচ্ছে পণ্য বিক্রয় লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করা হয়। আগে বিক্রি করার সময় তার সাথে বিক্রি করতে গিয়ে যেসব ব্যয় হয়েছে সেগুলো বাদ দিয়ে মুনাফা নির্ণয় করতে হয়। দ্বিতীয় ধাপে মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ করে সমষ্টি থেকে ব্যবসায় পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা নির্ণয় করা হয়। পরিচালন মুনাফা নির্ণয় করা হয় কেমনে? আমরা একটা আগে মুনাফা তৈরি করলাম, তারপরে ব্যবসা পরিচালনার জন্য যে খরচ আছে সেটা বাদ দিলে আমাদের পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা নির্ণয় করা হয়। তৃতীয় ধাপে হচ্ছে পরিচালন মুনাফার সহিত নিট অপরিচালন আয় ব্যয়, অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয় যোগ করে নিট মুনাফা নির্ণয় করা হয়। নিম্নে পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় এগুলো কী কী আছে সেটা আমরা এখন দেখি। পরিচালন আয়, কিভাবে পরিচালন আয় হয়? পরিচালন আয় হচ্ছে যেটা আমরা বিক্রির মাধ্যমে বা আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য যেটা সেটার মাধ্যমে যে টাকা পেয়ে থাকি। প্রত্যক্ষ হচ্ছে পণ্য বা সেবা বিক্রয়, পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে আমরা পরিচালন আয় করে থাকি প্রত্যক্ষভাবে, আমরা যেটা দেখতেছি। আর পরোক্ষভাবে হচ্ছে বাট্টা পাই, কমিশন পাই, এগুলো হচ্ছে পরিচালন আয়। আর পরিচালন ব্যয় হচ্ছে পণ্য ক্রয় প্রত্যক্ষভাবে, ক্রয়, পরিবহন, জিনিসপত্র আনা নেওয়ার জন্য যে পরিবহন করা সেগুলো, মজুরি, আমদানি শুল্ক, যদি আমরা বিদেশ থেকে আনি আমাদের একটা গভর্নমেন্টকে শুল্ক দিতে হয় সেটা হচ্ছে পরিচালন ব্যয়, জাহাজ ভাড়া, ডক চার্জ, কারখানা ভাড়া ও বিদ্যুৎ, জ্বালানি খরচ এগুলো। আর পরোক্ষভাবে যেগুলো আছে বিক্রয়, পরিবহন, বেতন, অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, তারপরে মোট প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার, বিজ্ঞাপন, মণিহার, পার্কিং খরচ, প্যাকিং খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, বিমা খরচ, স্থায়ী সম্পদের অপচয়, ইজারা সম্পদের অবলোপন, সুনামের অবলোপন, এগুলো হচ্ছে পরোক্ষ, কারণ ডাইরেক্টলি ওই পণ্যের সাথে জড়িত না। আর এগুলো হচ্ছে পণ্যের সাথে জড়িত দেখে সেগুলো প্রত্যক্ষ খরচ। আর অপরিচালন আয়ের মধ্যে আছে স্থায়ী সম্পদ বিক্রি হতে মুনাফা। আমরা স্থায়ী সম্পদ, ফার্নিচার ছিল, বিক্রি করে দিলাম, সেখান থেকে টাকা আসলো, সেটা হচ্ছে অপরিচালন আয়। বা বিনিয়োগের সুদ, কোনো টাকা বিনিয়োগ করেছি, যেমন ধরো ব্যাংকে টাকা রেখেছি, সেখান থেকে সুদ আসছে, সেটা আমাদের অপরিচালন আয়, সেটা আমাদের ব্যবসার উদ্দেশ্য না, কিন্তু টাকাটা আমাদের কাছে আসছে। উত্তোলনের সুদ, তারপরে প্রদত্ত ঋণের সুদ, ব্যাংকে জমার সুদ, শিক্ষানবিশ সেলামি, উপভোগ, প্রাপ্ত লভ্যাংশ, এগুলো হচ্ছে আমাদের অপরিচালন আয়। আর অপরিচালন ব্যয় হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয় করার প্রতি যে ক্ষতি হয় সেটা, কমিশন প্রদান, কাউকে কমিশন দিলে, মূলধনের সুদ আসলে, ঋণ বা ব্যাংক ঋণের সুদ, এগুলো যেগুলো আমাদের যাচ্ছে, টাকা যাচ্ছে কিন্তু আমাদের পরিচালনের মধ্যে নাই, সেগুলোকে এখানে লেখা হয়। ব্যাংকে জমা অতিরিক্ত সুদ, ব্যাংকের চার্জ, শিক্ষানবিশ ভাতা, চুরি ও দুর্ঘটনাজনিত ক্ষতি, এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। তো আমরা এখন একটা ক্রয় বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠানে কিভাবে হয় সেটা আমরা দেখব। বিশদ আয় বিবরণী লেখা থাকবে, পণ্যের কোন তারিখে আমরা করতেছি সমাপ্ত বছরের জন্য সে লেখা থাকবে। সো বিক্রয়, এখান থেকে আমাদের বিক্রয়ের আগটা নেব, যেমন 3টা ধাপে করছি। প্রথম ধাপে হচ্ছে বিক্রয় অংশটুকু আসবে, বিক্রয় বাদ ফেরত, বিক্রয় যে টাকা নিছি সেই টাকাটা এখানে বিক্রয় কত টাকা রয়েছে মাইনাস ফেরত, বিক্রির থেকে কত মাল ফেরত আসছে সেটা বিয়োগ করে দিতে হবে, বাদ বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা হচ্ছে যে টাকা আমরা বিক্রয় করে থাকি, যে টাকা আমরা বিক্রয়ের জন্য বাট্টা বা ডিসকাউন্ট দিয়ে থাকি সেটা এখানে থাকবে। তারপর এইখান থেকে আমরা লিখব নিট বিক্রয়, একেবারে আসলে কত টাকা বিক্রয় হয়েছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করে দেব। এইখানে একটা দাগ দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে আমাদের বিক্রয় ফেরত, এখানে বিক্রয় কত টাকা হয়েছে তার ফেরত, সেইটার একটা অঙ্ক বসাবো এখানে বিয়োগ করে, তার সাথে বিক্রয় বাট্টা দিয়ে সেটা বিয়োগ করে এইখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা এইখানে বসাবো। এইভাবে নিট বিক্রয় অংশটুকু এখানে থাকবে।
তারপর হচ্ছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তো আমাদের এখানে আমরা লিখব প্রারম্ভিক মজুত পণ্য কত ছিল, যেগুলো আমরা আগে ছিল সেই প্রারম্ভিক জিনিসগুলো আমরা এই ঘরে লিখব। এখানে 3টা ঘর আছে, 1টা 2টা 3টা। এখানে হচ্ছে চলতি যেসব ক্যালকুলেশনগুলো হচ্ছে যেসব সেগুলো লাগবে, আর এগুলো যেগুলো প্রারম্ভিক ছিল সেগুলো এখানে নিয়ে আসবো, যেটা আমাদের এই অর্থ বছরের মধ্যে নাই কিন্তু আগের বছর থেকে আসছে, সেগুলো আমরা এই ঘরে লিখব। তার মানে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য কত ছিল, ক্রয় ছিল এত টাকা, বাদ ফেরত দেওয়া হয়েছিল কতটা সেটা বিয়োগ করব, করে আমরা এটার রেজাল্ট এখানে নামাবো। তারপরে বাদ ক্রয় বারটা, এখান থেকে ক্রয় বারটা বাদ দিব, দিয়ে যেটা থাকবে নিট ক্রয় যেটা আছে সেটা আমরা এইখানে বসাবো, নিট ক্রয়টা এখানে বসাবো। তারপরে প্রারম্ভিক পরিবহনে কত খরচ হয়েছে সেটা এখানে বসাবো, মজুরি কত টাকা গেছে সেটা বসাবো, আমদানি শুল্ক কত টাকা গেছে সেটা বসাবো। বসায়ে আমরা যোগ করে এটার যোগফল নামাবো। এখান থেকে বাদ দিব কি, সমাপনী মজুত পণ্য, আমাদের সারা বছর চলার পরে এখন আমাদের মজুত পণ্য কত আছে সেটা আমরা বাদ দিয়ে দিব, কারণ ওইটা আমার ব্যবসা আয় ব্যয়ে হিসাবে আসবে না, কারণ ওইটা আমাদের ঘরে অলরেডি রয়ে গেছে, আমরা বিক্রি করতে পারি নাই। সেটা বিয়োগ করে যে বিয়োগ ফল আসবে সেটা আমরা এইখানে নামাবো। নামানোর পরে মোট মুনাফা পেয়ে যাব। মোট মুনাফা মানে যত টাকা বিক্রয় হলো এখান থেকে যত টাকা খরচ হচ্ছে বাদ দিলে আমাদের মোট মুনাফা পাবো। সেই মোট মুনাফা হচ্ছে এইখান থেকে এইটা বিয়োগ দিব, বিয়োগ দিয়ে যেটা মোট মুনাফা আসবে সেটা এখানে নামাবো। তারপরে যোগ, তার সাথে যোগ করে দিতে হবে পরোক্ষ পরিচালন আয়। পরোক্ষ পরিচালন আয় যেটা আছে সেটা আমরা এখানে যোগ করে দেবো, এই জায়গাটাতে যোগ করে দিয়ে যোগফল নামিয়ে দেব। তার বাদ পরিচালন ব্যয়, পরিচালনের ব্যয় যদি হয় তাহলে বিক্রয় পরিবহনে কত টাকা ব্যয় হয়েছে, বেতনে কত, অফিসের ভাড়া কত, বিদ্যুৎ খরচ কত, এগুলো সব এখানে নামাবো। নামানোর পরে আমরা এগুলোকে যোগ করব। এ নামানো হলো এখানে হচ্ছে আমদানি অনাদায়ী পাওনা যেটা আছে সেটা দিয়ে দেব, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কত টাকা অনাদায়ী পাওনা আছে। তারপরে সেখান থেকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রাপ্ত উদ্ধৃতি থেকে আসবে সেটা বিয়োগ করে দেব। তো দিয়ে ওই টাকাটা এখানে নামাবো, নামাই এগুলো যোগ করে আমরা এখানে বসাবো, বসাই আবার এগুলো যোগ করে দেব। তো পরিচালন মুনাফা হচ্ছে কত, এত টাকা হচ্ছে পরিচালন মুনাফা। অপরিচালনা আয়, স্থায়ী সম্পদ বিক্রি হতে মুনাফা এখানে লিখব। সম্পদে যত যা আসবে সব এইখান থেকে আসবে, আর অন্য যত ক্রয় বিক্রয় সব এই দুইটার মধ্যে হবে। তাই কমিশন প্রাপ্তি কত টাকা, বিনিয়োগ সুদ কত, এগুলো সব আমরা নামাবো। নামানোর পরে এটা যোগ করে এখানে নামিয়ে দেব। বাদ অপরিচালন ব্যয় যেগুলো আছে, স্থায়ী সম্পদ বিক্রিজনিত ক্ষতি, এইসব যেসব পরিচালনা আমরা আগে দেখেছি সেগুলো এখানে নামাবো, নামায় যোগ করে এটা এখানে বসাবো। বসানোর পরে এগুলোকে আবার যোগ করে যেগুলো আমরা পেলাম এখান থেকে, এগুলোকে এই যে এই অংশ 2 থেকে এই দাগের পর থেকে, যে এই দাগ মানে হচ্ছে এই পর্যন্ত আমরা যোগ করে বসাই ফেলছি অলরেডি, তার মানে এই দুইটা যোগ করে আমরা এখানে বসাবো। বসায় ফাইনালি আমরা একটা অপরিচালন নিট আয় ব্যয় পেয়ে যাব, একটা নিট আয় ব্যয় কত আছে সেটা পেয়ে যাব এখান থেকে। আর মোট নিট মুনাফা হচ্ছে সব কিছু যোগ বিয়োগ করে আমরা ফাইনালি কত টাকা মুনাফা হলো সেটা পাবো। আমাদের 3টা অংশ, একটা হচ্ছে আমাদের বিক্রয় লব্ধ যেসব আছে সেগুলো থেকে একটা মোট মুনাফা পাওয়া যাবে, তারপর পরিচালন মুনাফা কত আছে সেটা পাওয়া যাবে, ওইখান থেকে নিট ব্যয় অপরিচালন ব্যয় যেটা আছে সেটা বাদ দিতে হবে, পরিচালন আয় থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে যেটা হবে সব কিছু নিয়ে হচ্ছে আমাদের নিট মুনাফা। এভাবে আমাদের একটা বিশদ আয় বিবরণী তৈরি করা যায়।